আটকে রাখা যাবে না। আমি ছবিটা দেখছিলাম, স্ক্রিনে আপনারাও দেখছেন, একটা হাস্যোজ্জ্বল ছবি নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার। গতকালকে শেখ হাসিনার রায়ের পর সবচেয়ে বেশি প্রতিক্রিয়া ভারত দেখিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে যা কিছু আলোচনা সমালোচনা চলছে, নানান ধরনের বিশ্লেষণ চলছে, সেই জায়গা থেকে নতুন একটি খবর দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া যে যেই দিনটিতে অর্থাৎ সোমবার যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘোষিত হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে ভারতের কলকাতায় আওয়ামী লীগ নেতারা গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। হিউম্যান রাইটস ওয়াচ একেবারে নাকচ করে দিয়েছে। কিছুক্ষণ পর আমি 2-3 লাইন আপনাদেরকে পড়ে শোনাবো। এখন হিউম্যান রাইটস এটাকে নাকচ করে দেওয়ার অর্থ হলো ইউরোপিয়ান যে ইউনিয়ন রয়েছে তাদের যে হিউম্যান রাইটসের যে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, ইভেন সরকার, এই হিউম্যান রাইটসে কিন্তু আপনি এলাফেলা করতে পারবেন না, বুঝছেন তো। যেটা বলছিলাম আমি আপনাদেরকে, এখন এই বিশ্ব মোড়ল বিগ বস যারা রয়েছে আর কি, ট্রাম্পের কথাই বলতেছে আর কি, বুঝছেন। ট্রাম্পের কথা বললে আবার আস্তে করে বলতে হয়, কারণ ট্রাম্প আবার ওই বাংলা বুঝি না। ইউটিউবে আল্লাহ যে সিস্টেম চালু করছে, এখন সব ভিডিও যে কোনো ভাষায় ট্রান্সলেট হয়ে যায়। সেদিন দেখি আমার ভিডিও চাইনিজ ভাষায় ট্রান্সলেশন হয়ে গেছে, এবং এক চাইনিজ ভ্যান্ডর, বুঝছেন, ওই আবার আমার দেখাইতেছে, বুঝছেন, এই দেখো তোমার ভিডিও। কি আর অবস্থা ভাই, বুঝে শুনে কথা বলতে হবে। তো যাই হোক, তো এরা তো ঘরে ঘরে গিয়া তো কার ঘরে চাউল নাই, ডাল নাই, কে কারে ধরে লিয়ে গেছে, কে কার বউরে উঠে লিয়ে গেছে, বুঝছেন। তো এইসব হিউম্যান রাইটস এর কাহিনীতে দেখার সময় নেই। তারা এই কাহিনীগুলো, এই ডাটাগুলো তারা কালেক্ট করে হলো হিউম্যান রাইটস ওয়াচ থেকে। হিউম্যান রাইটস ওয়াচ থেকে ডাটাগুলো কালেক্ট করে। তো এই ডাটাগুলো কালেক্ট করার পর বলতে পারেন, তো জজ ভাই ডাটা কালেক্ট করছে তো কি হয়েছে, করুগা, আমগো কাম আমরা করে যাবো, করুগা, আমরা বিচার আচার করছি, এই আইসিটি যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে বিচার আচার করছে, ভালো কথা, ওরা ডাটা কালেক্ট করুক, আমগো কি ভাই, ডাটা কালেক্ট করবে তো ঠিক আছে, কালেক্ট করার পর তো বড় একটা বাস খাইবেন আপনি 2 দিন পরই, সেটা তো আপনারা বুঝতেছেন না। বাসটা খাইবেন কি, যখন এই ডাটাগুলো কালেক্ট করে তখন এই হিউম্যান রাইটস এর উপরে বিভিন্ন দেশে যে স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা, ল এনফোর্সমেন্ট এবং সরকার কোন অন্যায় অবিচার জুলুম করে কিনা সাধারণ নাগরিকের উপর, সেগুলো তারা গভীরভাবে দেখে, এবং দেখার পর সেই দেশে যে দান খয়রাত করে, বাংলাদেশ হলো অনেকটা খয়রাতি রাষ্ট্র, বুঝছেন, মনে কষ্ট পেয়ে না, গালিও দেয় না, যেটা সত্য সেটা স্বীকার করতেই হবে। বাংলাদেশ হলো একটা খয়রাতি রাষ্ট্র। বিদেশি ঋণ ছাড়া বাংলাদেশের বাজেট হয় না, বিদেশি ঋণ ছাড়া বাংলাদেশের বাজেট হয় না। ঋণ কি, ঋণ মানে খয়রাত, শুদ্ধ ভাষায় মানে ভদ্রলোকেরা বলে ঋণ, আর ওই আমগো গ্রামের ভাষা বলা থেকে খয়রাত, এই দিতে পারে ভাই। তো যাই হোক, এই খয়রাত ছাড়া কিন্তু বাংলাদেশের বাজেট হয় না। তার মানে কি, খয়রাত আসে কই থেকে, বিদেশ থেকে আসে, ইউরোপ আমেরিকার আলাদাই দেয়, ইউরোপ আমেরিকার আলাদাই খয়রাতগুলো দেয়, যেটার উপর বাংলাদেশের বাজেট নির্ভর করে। তো এখন যদি আপনি এই সব শর্ত ভঙ্গ করেন, জেল জুলুম করেন, মানুষের ন্যায় বিচার না দেন, তাহলে কি হবে, আপনার খয়রাত বন্ধ করে দিব। তো খয়রাত বন্ধ করে দিলে কি হবে, আপনার বাজেট করতে পারবেন না। আর বাজেট যদি না করতে পারেন, সরকারি কর্মচারীদের বেতন দিতে পারবেন না। সরকারি কর্মচারীদের বেতন না দিলে কি হবে, সরকারি কর্মচারীরা কাজ করবে না, তারা রাস্তায় নেমে আসবে। পুলিশের বেতন না দিলে পুলিশ কাজ করবে না, রাস্তায় নেমে আসে, তখন কি হবে, বিরাট একটা হুলুস্থুল, মানে যেটাকে প্রায় ভুলি ভিডিওতে, সেটা মিনি কিয়ামত হয়ে যাবো, বুঝছেন। তো কাজে এটাকে ফাইজলামি হিসেবে নেওয়ার কোনো সুযোগ নাই হিউম্যান রাইটস ওয়াচের এইসব রিপোর্টগুলোকে। তো আমি একটু পড়ে শোনাই, তারপরে এই শেখ হাসিনার ক্ষেত্রে কি ঘটছে সেটা আমি আপনাদেরকে বলছি। তো চলে কাহিনী আমি আপনাদেরকে দেখাই, যেখানে লেখা আছে, ওই যে দেখেন লেখা আছে হিউম্যান রাইটস ওয়াচ। আচ্ছা, এখানে লেখা আছে বাংলাদেশ, হাসিনা ফাউন্ড গিলটি অফ ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। আচ্ছা, ভালো কথা, এখানে বলছে হিউম্যানিটির এগেইনস্টে হাসিনাকে গিলটি পেয়েছে কে, বাংলাদেশের আদালত। তো তারপরে এখানে কি লিখেছে, এই লাইনটা পড়ে দেখেন, both were prosecuted in absentia not presented by counsel of their choosing and sentenced to death, raising serious human rights concern. ঝামেলাটা হয়েছে গেলে এইখানে গিয়ে, বুঝছেন। তো হিউম্যান রাইটস ওয়াচ শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ গঠন করেছে সেই ব্যাপারে কোনো মতামত দেয়নি। বলছে হ্যাঁ, শেখ হাসিনার আমলে গত 15 বছর ধরে হিউম্যান রাইটস ওয়াচ অসংখ্য প্রতিবেদন শেখ হাসিনার বিরুদ্ধে দিছে, গুম, হত্যা,
তারপরে এই বিভিন্ন টর্চার মর্চার আবি জাবি এগুলোর ব্যাপারে লিখছে, কিন্তু এখন ঘটনা উল্টো হয়ে গেছে। এখন তো শেখ হাসিনা হয়ে গেছে এখন মুজলুম, আর আমাদের ডক্টর ইউনূসের সরকার হয়ে গেছে এখন জুলুমকারী, বুঝছেন। আমি ছবিটা দেখছিলাম, স্ক্রিনে আপনারাও দেখছেন, একটা হাস্যোজ্জ্বল ছবি নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার। গতকালকে শেখ হাসিনার রায়ের পর সবচেয়ে বেশি প্রতিক্রিয়া ভারত দেখিয়েছে, কারণ এই মুহূর্তে ভারতে শেখ হাসিনা অবস্থান করছেন এবং ভারতের রাজনৈতিক দল হিসেবে যারা ক্ষমতাসীন আছেন বা রাষ্ট্র হিসাবে যারা মানে ভারতের জনগণ আছেন, তাদের মধ্যে একটা ইনফ্লুয়েন্স অথবা একটা থট কিন্তু কাজ করছে যে বর্তমান বাংলাদেশ ভারতের জন্য নিরাপদ না। এখানে দরকার হচ্ছে শেখ হাসিনার সরকার অথবা তাদের মিত্রশক্তি অথবা তাদেরকে সমীহ করে এমন শক্তি দরকার যেন ভারত কোনোভাবেই উত্তেজিত অথবা কোনো রকম অ্যাক্টিভিটিস এখান থেকে অদূর ভবিষ্যতে না হয়। তো এই যে বিষয়গুলো, এখন ভারতের যে প্রতিক্রিয়া সেটা যদি আমরা একটু দেখি। ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে একটা বক্তব্য দিয়েছেন। এখানে অনেকের নাম আসছে, অনেকের আবার নাম আসে নাই। বলা হচ্ছে যে এই রায়ের ফলে, যে রায়টা হয়েছে, সরকার বলছে যে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য তারা এখন আবার আবেদন করবে, প্রসেসিং করবে, কয়েকটা উপায়ও তারা বের করছে, বন্দি প্রত্যর্পণ চুক্তি সহ বেশ কিছু বক্তব্য গণমাধ্যমে উঠে আসছে। এই সকল কিছুর পরে ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা আভাস দিয়েছে যে এই রায়ের ফলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান আদৌ বদলাচ্ছে না এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ারও কোনো প্রশ্নই নেই। বস্তুত শেখ হাসিনা এই পর্বে যখন থেকে ভারতে পা রেখেছেন, অর্থাৎ 5ই আগস্ট থেকে আজকের দিন পর্যন্ত তাকে ভারত আপনার সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে, এমনকি সজীব ওয়াজেদ জয়ের লাস্ট একটা বক্তব্য শুনছেন যে রাষ্ট্রপ্রধানের মতন মূল্যায়ন করে, নিরাপত্তা দিয়ে, গুরুত্ব দিয়ে ভারত তাকে কিন্তু আশ্রয় প্রশ্রয় দিয়ে রেখেছে। পাশাপাশি এই রায়ের ফলে যেই সিদ্ধান্তটা আসতে যাচ্ছে, ভারত কখনোই আপনার শেখ হাসিনাকে ফেরত দিবে না। রায় হয়েছে সেটা রায়, এটাকে কার্যকরের কোন রকম সুযোগ নেই। একটা বিশেষ পরিস্থিতিতে কি বলছে, শেখ হাসিনার সুরক্ষা এবং নিরাপত্তার কথা ভেবে তাকে সাময়িক আশ্রয় দেওয়া হয়েছিল, কিন্তু যখন এই রায় আসলো বা সাম্প্রতিক যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে, সেখান থেকে ভারতের মাটিতে তাকে আপাতত রেখে দেওয়ার সিদ্ধান্ত। তো এখন প্রশ্ন উঠছে, দুই দেশের মধ্যে যে অপরাধী প্রত্যর্পণের চুক্তি আছে, তো সেই চুক্তির এখন কি হবে? ভারতের শীর্ষস্থানীয় কর্মীরা যারা নেতারা আছেন বা প্রশাসন যারাই সামলায়, বিসিকে দেওয়া উত্তরে তারা বলছেন সেই চিঠি পাওয়ার পর বছর ঘুরতে চললেও ভারত সেই চিঠি নিয়ে এতদিন একেবারে চুপচাপ বসেছিল, কিন্তু এবারে হয়তো তা নিয়ে মুখ খোলার জন্য একটু তাদের উপর চাপ পড়বে। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে একটি কূটনৈতিক পত্র বা নোট ভার্বাল পাঠানো হয়েছিল গত ডিসেম্বরে, আর এই ডিসেম্বর চলে আসছে। তার মাত্র 2 দিনের মধ্যে সেই নোট ভার্বালের প্রাপ্তি স্বীকারোক্তি দিলেও এরপরে নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে এটা নিয়ে একটা টু শব্দ করে নাই। তবে একান্ত আলোচনায় ভারতের পররাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বারবারই বলছেন যে এই চুক্তির হাজারটা ফাঁকফোকর কাজে লাগিয়ে এই যে হস্তান্তরের অনুরোধ, সেটা নাকচ করার অথবা দিনের পর দিন ঝুলিয়ে রেখে কালক্ষেপণ করার অজস্র সুযোগ আছে ভারতের হাতে। প্রয়োজন হলে ভারত যে কোনো সময় আপনার সেই রাস্তাও নিতে পারে। অর্থাৎ বিবিসির যে সাক্ষাৎকারটাতে বক্তব্য আসছে, এখানে ফাঁকফোকরগুলো একটু সামনে আসছে যে যাকে হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগটা যদি রাজনৈতিক প্রকৃতির হয়, তাহলে সেই অনুরোধ খারিজ করা যাবে। এখন সারা পৃথিবী আমরা রাজনৈতিকভাবে একটা জিনিস তো এখানে এস্টাবলিশ। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।